ফাইনালি ইন্টেল ড্রপ দেয়ার 13 Gen Raptor Lake CPU আর তার সাথেও তারা অ্যানাউন্স করে দিয়েছে আরও একটি ইন্টারেস্টিং বিষয়, অর্থাৎ তারা আর্ক A770 এবং A750-র মতো গ্রাফিক্স কার্ডও নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে ইন্টেলের 13 Gen এবং আলকেমিস্টের গ্রাফিক্স কার্ডের উপর, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CP here and you are watching PC Tech BD, so let's begin. অলরাইট, তো একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে গত 10 মাস আগেই ইন্টেল 12 Gen Alder Lake নিয়ে মার্কেটে চলে আসে, আর মোস্ট প্রবাবলি ইন্টেলের সবচেয়ে বেস্ট পসিবল পারফরমেন্সেবল সিপিইউগুলো ছিল এগুলো। আর অ্যাভেলেবিলিটির যদি কথা বলি তো খুব কম সময়ের মধ্যে তারা আবার একটা নতুন জেনারেশন নিয়ে আসলো, যা আসলেই ইনক্রেডিবল বিষয়। আর এটা হয়েছে কার জন্য জানেন? Ryzen 7000 সিরিজ। আর আপনাদেরকে এজন্যই বলি যে কম্পিটিশন কতটা দরকার। তো আমরা এর পারফরমেন্স সম্পর্কিত প্রথমে কথা বলবো, তার আগে আমরা কথা বলবো ইন্টেলের আর্ক আলকেমিস্টের গ্রাফিক্স কার্ড নিয়ে। আর মূলত তারা দুইটা গ্রাফিক্স কার্ড আমাদের সামনে নিয়ে এসেছে, একটি হচ্ছে A750 এবং A770। আর এগুলো বিভিন্ন ধরনের র্যাম ভ্যারিয়েন্টে আসবে, আর এর যে প্রাইসিং রেখেছে মোটামুটি ভালো বলা যেতেই পারে নতুন হিসেবে, কেননা এটির যে স্টার্টিং প্রাইস এটি $290 থেকে শুরু হবে। আর যেটা A770 এটা আবার দুইটা র্যাম ভ্যারিয়েন্টে আসবে, 8GB থাকবে $330, আর যেটা 16GB ভ্যারিয়েন্ট থাকবে সেটি হবে $350। আর এটি কবে অ্যাভেলেবেল হয়ে যাবে? অবশ্যই 12ই অক্টোবর। আর এটি কিরকম পারফরমেন্স করতে পারে? তো এটা তারা বলেছে যে RTX 3060-র মতো বা এর চেয়ে বেটার পারফরমেন্স করতে পারে বলে আশা করা যাচ্ছে। আর এখানে যত সকল ফিচারের দরকার, রে ট্রেসিং থেকে শুরু করে হার্ডওয়্যার এনকোডিং সবকিছুই পেয়ে যাবেন মোটামুটি একটা ভালো প্রাইসে। এখন চলে যাই 13 Gen Raptor Lake। তো এখন কথা হচ্ছে Alder Lake কয়েকদিন আগেই নিয়ে এসেছে, এত তাড়াতাড়ি কেন তারা Raptor Lake পৌঁছে গেল? অবভিয়াসলি এর কারণ হচ্ছে কম্পিটিশন। তবে কথা হচ্ছে এত তাড়াতাড়ি যেহেতু এদের পরিবর্তন নিয়ে এসেছে, তো এখানেও পারফরমেন্সের কিছু বিষয় আছে, অর্থাৎ আগের বারের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আর তার চেয়ে বড় বিষয়, এটি 10 nanometer ফ্যাব্রিকেশন প্রসেসরের উপর হবার ফলেও এখানে কিছু ট্রিকিং এবং কোর লেআউট চেঞ্জ করা হয়েছে, যার ফলে ম্যাক্সিমাম লেভেলে পারফরমেন্স আপনি পেতে পারেন গেমিং প্লাস প্রোডাক্টিভিটিতে। তবে এখানে একটা ভাবার বিষয়, যেই দিন AMD Ryzen 7000 সিরিজের রিভিউ চলে আসে সেই দিনে আবার অ্যানাউন্স হয়ে যায়, তাই যে নতুন সিপিইউ গুলোর মার্ক থাকবে সেটি ইনক্লুড করা হয়নি। তবে হ্যাঁ, ইন্টেল অনেক স্লাইড আমাদেরকে দেখিয়েছে যা অনেকের কাছে একটু মিসলিড মনে হয়েছে। তো এখন আসি টেকনিক্যাল স্পিকে। তো এর যদি আমি প্রথমে ক্লকের কথা বলি তো আগের বারের তুলনায় অনেকটাই টিউন হয়েছে, অর্থাৎ এটি আউট অফ দ্য বক্স 5.8 GHz চলে যায়। তবে এখানে আরেকটা আপনাদেরকে তথ্য দিয়ে নিই, কেননা তারা আরও একটা জিনিস ক্লিয়ার করেছে যে নেক্সট টাইম 6 GHz আউট অফ দ্য বক্স একটা প্রসেসর পাওয়া যাবে। আর আপনারা গেস করেই নিয়েছেন সেটি কোনটা হতে চলেছে, অবভিয়াসলি সেটা KS। আর তাছাড়াও যদি আমি এর কোর কাউন্টের কথা বলি তো আগের বারের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সকল প্রকার প্রসেসরই আমরা দেখতে পাই। বলে রাখি তারা হাইব্রিড ডিজাইনে কোর ডিজাইন করে থাকে, অর্থাৎ এফিশিয়েন্ট কোর এবং পারফরমেন্স কোরের সমন্বয়। আর যেগুলো পি কোর থাকে তার সাথে হাইপার থ্রেডিং এনেবেল থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টই হচ্ছে এর পাওয়ার ড্র, অর্থাৎ অনেকেই এক্সপেক্ট করেছিল যে এটি অনেক পাওয়ার হাঙ্গার হবে। তবে বলি এটা এবার যেটা করে দেখিয়েছে আগের বারের তুলনায় মোটামুটি ভালো। অর্থাৎ আমি যদি কোরাই 9-12-900 এর কথা বলি তো সেটির মতো পারফরমেন্স করতে পারে এবারে টপ এন্ড সিপিইউটি, শুধুমাত্র 65 ওয়াট বা কিছু ওয়াট টিডিপির উপরে গিয়ে। এখানে ম্যাক্সিমাম পাওয়ার লিমিট দিয়েছে তারা স্লাইড অনুযায়ী 253 ওয়াট, যা 41 থেকে বেশি দূরে না। তবে হ্যাঁ, মোটামুটি একটা ভালো পজিশনে আছে। আর আদার যদি সিপিইউ গুলোর কথা বলি সেক্ষেত্রেও তারা সেরকম। কিন্তু এখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তিনটা ক্যাটাগরির সিপিইউ নিয়ে এসেছে K এবং KF ভ্যারিয়েন্টের, অর্থাৎ আনলক যে সিপিইউ গুলো। এক্ষেত্রে এর যে পাওয়ার লিমিট দেখা গেছে, অর্থাৎ Core i5 13600 এর মতো সিপিইউ, তো সেখানেও 125 ওয়াটের ডিফল্ট টিডিপি আপনারা দেখতে পারেন। তবে এখানে একটা জিনিস তো ক্লিয়ার, যে সিপিইউর দিকেই যান হিট অবশ্যই হবে, আর এগুলোর সাথে প্রবাবলি এর কুলার আসবে না। তাই আপনাদেরকে যেটা করতে হবে, একটা আফটার মার্কেট কুলার কিনতে হবে। তাই আপনারা চাইলেই এই ধরনের এয়ার কুলার অথবা লিকুইড কুলার ব্যবহার করতে পারেন। আর এটির ডেডিকেটেড
ডেডিকেটেড ভিডিও সামনেই আসছে কিরকম পারফরমেন্স করছে, এটি মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েল, তো এখন আসি পরের টপিকে। তো ইন্টেলকে আমরা অনেক সময় বলে থাকি যে তারা কোর কাউন্ট বাড়াচ্ছে না, কোর কাউন্টের উপর খুবই কিপটিমি করছে। তো এরকমটা শোনার পর ইন্টেল এবার ডিসাইড করেছে যে না, একটু হলেও আগের বারের তুলনায় কোর বাড়াবো। অলরেডি তারা বাড়িয়েছে। তো প্রথমে যদি আমরা 13900K এর মতো সিপিউর কথা বলি, তো এখানে আপনি 24 কোর এবং 32 থ্রেড দেখতে পারেন, আর তার মধ্যে 8টি হচ্ছে পারফরমেন্স কোর আর 16টি হচ্ছে এফিশিয়েন্ট কোর। তারপরে যদি আমি কোর i7 13700K বা এফ ভ্যারিয়েন্টের কথা বলি, তো সেক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন 16 কোর এবং 24 থ্রেড, যার মধ্যে 8টা পি কোর আর 8টা ই কোর। তারপরে যে সিপিইউটি থাকছে সেটি হচ্ছে কোর i5 13600K, আর এখানে থাকছে ওয়াপিং 14 কোর এবং 20 থ্রেড। আপনি বুঝতে পারছেন বিষয়টি, কোর i5 এর মতো সিপিইউতে 20 থ্রেড থাকা মানেটা কি? 2 বছর আগেই তারা এরকমটা করতো না, ফ্ল্যাগশিপ চিপসেই এরকম কাজ করতো, আর প্রাইস মোটামুটি রিজনেবল। আর যদি আমি ক্লকের কথা বলি, তো এটি আউট অফ দ্য বক্স 5.1 GHz হিট করে। স্পেশালি যদি আমি এর ক্যাশের কথা বলি, তো 44 MBর ক্যাশ দেখা যাবে এই সিপিইউটিতে, আর কোর i7 এ 54 MBর ক্যাশ। আর যদি আমি কোর i9 এর কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 68 MBর ক্যাশ, যা AMDর কাছাকাছি যেতে পেরেছে। তবে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হচ্ছে এই যে নন এফ ভ্যারিয়েন্ট সিপিইউগুলো না আছে, আমরা মনে করেছিলাম যে এর সাথে এক্সি গ্রাফিক্স আসতে পারে, তো এরকমটা হয়নি। আগের পুরাতন ইউএসডি 770 মতো গ্রাফিক্স। তো এখন আসি পারফরমেন্সে। তো তারা ক্লেম করছে যে আগের বারের তুলনায় বা তাদের কম্পিটিটর থেকে, অর্থাৎ রাইজেন 5000 সিরিজ থেকে মোটামুটি একটা আপলিফ্ট নিতে পেরেছে, শুধু গেমিং পারফরমেন্সে না, তার সাথে যদি আপনি প্রোডাক্টিভ কাজ করতে চান, অর্থাৎ অনেক অ্যাপ্লিকেশান আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং আমাকে এইটি লাগে, কেননা তারা ক্লিয়ারলি বলেছে আপনি যদি একজন স্ট্রিমার হয়ে থাকেন অথবা আপনি প্রোডাক্টিভ কাজ করতে চান, সাইমালটেনিয়াসলি মাল্টিটাস্কিং করতে চান, তো আপনার জন্য একটা গ্রেট অপশন হতে পারে। কেননা এখানে যে এফিশিয়েন্ট কোডগুলো থাকে এগুলো অনেকভাবে হ্যান্ডেল করবে সেই ওয়ার্কগুলোকে। যেমন ধরুন আপনি অ্যাডোবি প্রিমিয়ারে কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু রেন্ডার হতে কিন্তু অনেকটা সময় লাগে, তো সেই সময়টা কিন্তু আপনার পিসি খেয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সেটিকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনি অদার যে সকল কাজ থাকে সেগুলো আপনি করতে পারেন, লাইক ফটোশপে থাম্বনেল তৈরি করলেন বা আরও অনেক কিছু। তবে এখানে আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই যে এফিশিয়েন্ট কোরগুলো থাকবে এগুলো কোনোভাবেই আপনারা বুঝবেন না যে এগুলো খুব ছোট বা একবারে লো এন্ড কোর। এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল, অর্থাৎ এগুলো 6, 7 বা 8 জেনারেশনের কোরের চেয়েও কিন্তু একটু এনহ্যান্স। তাছাড়াও যে তারা গ্রাফ এবং চার্টগুলো রিলিজ করে থাকে, অর্থাৎ সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে মোটামুটি একটা বুস্ট পেয়েছে, যেটা আপনারা দেখতেই পারছেন। আর যদি আমি মাল্টি থ্রেডেডের কথা বলি, তো আগের বারের তুলনায় অনেক দূরে চলে গিয়েছে এবারে মাল্টি থ্রেডেড ওয়ার্কলোড। তো এখন যদি আমি গেমিং পারফরমেন্সের কথা বলি, তো এখানে মোটামুটি একটা ভালো আপলিফ্ট নিতে পেরেছে। আর আপনাদেরকে আবারও বলি, যেহেতু রাইজেন 7000 সিরিজ রিসেন্টলি লঞ্চ হয়েছে, তাই তাদের গ্রাফটি বা চার্টটিকে অ্যাড করতে পারেনি। তবে হ্যাঁ, একবারে যে লিডিং এজ পারফরমেন্স করেছে তাদের তুলনায় এরকমটা বলবো না, স্লাইটলি বেটার পারফরমেন্স করতে পারে, এর রিভিউ আসলে বোঝা যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর যে গেমিং পারফরমেন্স, এগুলো কিন্তু হয়ে যায় বর্তমান সময়ের জন্য জিপিইউ বাউন্ড, অর্থাৎ RTX 4090-র মতো গ্রাফিক্স কার্ড যখন মার্কেটে চলে আসবে তখনই বোঝা যাবে যে এগুলো অ্যাকচুয়ালি কীরকম পারফরমেন্স করছে। তবে আরেকটা আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে, রাইজেন 7950X এর সিপিইউটি আছে, সেটি স্লাইটলি বেটার পারফরমেন্স করতে পারে। এমন না যে 10 থেকে 12% করে দিবে বা এরকমটা না, কোনো সময় সিমিলার করতে পারে অ্যান্ড অনেক সময় স্লাইটলি বেটার করতে পারে। তো কথা হচ্ছে এই সিপিইউ রেসে কে এগিয়ে থাকবে, ভ্যালুতে এবং পারফরমেন্সে আসছে। তো এখন যে আমি আপনাদেরকে বিষয়টি বলবো সেটি মোটামুটি বলা চলে একটু এক্সক্লুসিভ। আমরা অলরেডি জেনে গেছি রাইজেন 7000 সিরিজ কতটা পাওয়ারফুল এবং কতটা ভালো পারফরমেন্স করছে, ইন্টেলও সেরকমটাই করবে। তবে মেবি এবার গেম চলে যেতে পারে ইন্টেলের হাতে, অর্থাৎ 12 জেনেও তারা ছিল এবং 13 জেনেও হতে চলেছে। তো কথা হচ্ছে ইন্টেল কেন এই পিলারটা গাড়তে পেরেছে, এর একমাত্র রিজন হচ্ছে এর প্রাইস। এবারে যে প্রাইসিংটা রাখা হয়েছে এটি টোটালি এগ্রেসিভ, বিশেষ করে যদি আমি ইন্টেলের i9 এর কথা বলি। ওয়েল, তো আমরা যদি রাইজেন 9 7950X এর মতো সিপিইউ দেখি, অলরেডি তারা $100 কমিয়ে $700 লঞ্চ করে দিয়েছে। আর ইন্টেল যেটা করেছে একটু বাড়িয়েই করেছে, অর্থাৎ সিমিলার 32 থ্রেডেড সিপিইউ হওয়া সত্ত্বেও এবং স্লাইটলি বেটার পারফরমেন্স করা সত্ত্বেও এটির প্রাইস $110 মতো কম, অর্থাৎ $590 আপনি পেয়ে যেতে পারেন। আর এফ ভেরিয়েন্ট তো একটু কমেই থাকছে। শুধু তাই না, এই সিপিইউগুলো বাদ দিয়ে যদি আমি কোর i5 এর কথা বলি, আগের মতোই কাছাকাছি প্রাইস আছে। আর কোর i5 এও এখানে মোটামুটি একটা ভালো প্রাইসে রেখেছে। রাইজেন 5 7600
600X এর মতো সিপিইউকে দেখি তো তার প্রাইস হয়ে যায় $300 আর এটা $320। তবে এখানে আপনাকে ভাবতে হবে এখানে 20টা থ্রেড পেয়ে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন বিষয়টি, শুধুমাত্র $20 জন্য সিমিলার পারফরমেন্সেবল 8টা থ্রেড এক্সট্রা পেয়ে যাচ্ছেন, যা প্রোডাক্টিভিটিতে আলাদা একটা লেভেল আনিয়ে দিবে। অ্যান্ড পরের যে কারণটি থাকছে সেটি আরো অনেক ইনক্রেডিবল, কেননা আপনি চাইলেই 12 জেন কম্প্যাটেবল বোর্ডেও আপনি চালাতে পারেন, অর্থাৎ G690, B650 অ্যান্ড A610 এর মতো মাদারবোর্ডেও আপনি বায়োস আপডেটের মাধ্যমে এই সিপিইউ গুলোকে চালাতে পারেন। আর সবচেয়ে আর একটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে DDR4 মেমোরির সাপোর্ট। অর্থাৎ আমি যদি DDR5 এবং DDR4 এর প্রাইসকে কম্পেয়ার করি অনেক কম বেশি হয়ে যায়, আর পারফরমেন্স শুধুমাত্র 3 থেকে 5% বা এক্সট্রা বেশি হলে 6 থেকে 7%। আর গতকালকে নিউজ এসে গেছে যে AMD যে 7000 সিরিজ প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ AM5 প্ল্যাটফর্ম, তো সেখানে আপনি যদি মাদারবোর্ড ডিসেন্ট মানের নিতে চান তো আপনাকে অবশ্যই $200 কাছাকাছি আসতে হবে যদি আপনি MSI সাধারণ মাদারবোর্ডও নেন। তবে এখানে আরেকটা আপনাদেরকে বোনাস তথ্য দিয়ে দেই, যেহেতু আমার ভিডিও আপনারা দেখে আসছেন এজন্য আপনাদেরকে থ্যাঙ্কস। তো আপনাদের মধ্যে যারা Core i5 13400 এর মতো অথবা 13500 এর মতো সিপিইউ নিতে চান, তো সেক্ষেত্রেও আপনাদেরকে এক্সক্লুসিভলি 10 কোর এবং 14 থ্রেড পেয়ে যাবেন অলমোস্ট আগের বারের কাছাকাছি প্রাইসে। হ্যাঁ, একটু বেশি থাকবে ইনফ্লেশনের কারণে, তো চিন্তা করুন আপনি যদি এক্সট্রা 4টা কোর পেয়ে যান তো আপনার জন্য কতটা হেল্পফুল হতে পারে। আপনি যদি একজন মিড রেঞ্জ ক্যাটাগরির অথবা মিনি ওয়ার্ক স্টেশনের মতো পিসি সাজাতে চান নিজের কাজের জন্য। তো এখন আসি কনক্লুশনে। তো এখানে ক্লিয়ার বিষয় হয়ে যায় ইন্টেলে একটু অ্যাডভান্টেজ নিয়ে থাকবে। প্রথমত তারা বেটার পারফরমেন্স দিলেও তার সাথে প্রাইস একটু কম রাখছে, অর্থাৎ ভ্যালু বেশি প্রোভাইড করছে। আর যদি আমি কম্পিটিবিলিটির কথা বলি তো আপনাকে আউট অফ দ্য বক্স AMD Ryzen-এ DDR5-এ উঠতে হচ্ছে, এবং তাদের যে নতুন মাদারবোর্ডগুলো আছে অর্থাৎ X670E এবং নন-E B650 অ্যান্ড 50E, এই মাদারবোর্ডগুলোর প্রাইস কিন্তু অনেক বাড়তি হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যে AM5-এ উঠলে আপনি 25 বা 26 সাল পর্যন্ত উইদাউট ফেসিং এনি প্রবলেমে আপনি চালাতে পারেন বা নতুন সিপিইউগুলোকে আপগ্রেড করে নিতে পারেন, তো এটি একটা অ্যাডভান্টেজ থেকে যেতে পারে। তবে হ্যাঁ, বর্তমান সময়ের জন্য ইন্টেল বেটার পারফরমেন্স দিচ্ছে, ভ্যালু দিচ্ছে। আমার অ্যানালাইজ আপনাদেরকে দিলাম, বাকিটা আপনাদের উপর। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।